প্রণাম মাগো প্রণাম জয় মা বিনা মানবের প্রাণ মাগো প্রণাম মাগো প্রণাম তোমারি শরণে করণে বরণে তোমারি শরণে করণে বরণে মধুময় মাগো প্রণাম মাগো প্রণাম মাগো প্রণাম মিলন মন্দিরে মহামিলনে প্রীতি প্রান্তনে সুধি সজ্জনে মিলন মন্দিরে মহামিলনে প্রীতি প্রান্তনে সুধি সজ্জনে তোমার সুরের ধ্বনি শূন্য শুনিরে শুনি তোমার সুরের ধ্বনি শূন্য শুনিরে শুনি সাধনা সাধিল সংগ্রাম মাগো প্রণাম মাগো প্রণাম মানবের প্রাণ মাগো প্রণাম মাগো প্রণাম মাগো তাপস কুমার পরিচালনা খেজুর গড়িয়ার কিশোর সঙ্গে কিশোর নাট্যশিল্পী বৃন্দ নাট্য নির্দেশনায় রঞ্জিত কুমার মাহাতো প্রধান উৎসাহদাতা সাধন চন্দ্র মাহাতো ইন্দ্র নারায়ণ মাহাতো বিদ্যুৎ মাহাতো ও বিপ্লব মাহাতো দল ম্যানেজার মৃত্যুঞ্জয় মাহাতো সহ সহচার খেজুর গড়িয়ার সকল গ্রামবাসী বৃন্দ আমার নিজের জেনে মেরে তোর মুখ ভেঙে দেবো ইডিয়েট কাকে তুই ভাই বলে ডাকছিস শুধু ভাই বলে ডাকা না শ্রেণী প্রদীপ শুনতে পেলি না বগলের জিনিসটা বলছে নিজের ছোট মা খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না মুখে নুন উজে দেবে একেবারে মুখ পড়া হারামজাদা ছোড়া সুযোগ বুঝে ভালো মানুষের ভান করে সোনা দানা টাকা পয়সা নিয়ে পালাবার সুযোগ করছিস কিন্তু আট কুড়ি বেটা জানে না যা আমার নাম ভয় করি আমার নজর শুকুনে চেয়েও প্রখর তুই নজরটা ভাগাড়ের দিকেই থাকে তা তুমি কোন ভাগাড়ের শকুন মা কি বললি সুদীপ নিজের গর্ভধারিণী মাকে নিজের মুখে তুই শকুন বললি মা তো নিজেই বললো তার নজর নাকি শকুনের চেয়েও প্রখর তবে শকুন না হয়েও মা আমাদের কোনো না কোনো নিশাচর তো বটে তুই ঠিক বলেছিস রে ভাই
আমি বংশ দেবো না। দেখি কি চুরি করছিস, দেখা বলছি। আমি দেখবো আমার গায়ে আরেকবার চাবুক মারার চেষ্টা করলে আমি এই চাবুক তোর পিঠে চালাতে বাধ্য হবো। কি বলি হারামজাদা, বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবি? কেন পারবো না মা? তোমার ওই গুণাগার ছেলে যদি তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে, তাহলে তোমার ভিতরে এই হারামজাদা ছেলেটা তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবে না কেন? কোথায় বলে আপনি আচরি ধর্ম পরে শিখাও। যে সম্মানটা তুই তোর ওই বড় ভাইকে দিতে পারছিস না, সেই সম্মানটা তুই তোর ওই ছোট ভাইয়ের কাছ থেকে আশা করিস কি করে? বাবা, তুমি বলতে পারলে আমি সম্মান জানাবো ওই উল্লুকটাকে? উল্লুক নয়, ওরে উল্লুক নয়, ও তোদের বড় ভাই। মা তুমির আলাদা হলো, ওরা সকলেই কিন্তু এই সত্যব্রত গাঙ্গুলির সন্তান। কাজেই ওই বড় ভাইকে বড় ভাইয়ের মতোই সম্মান জানাবি। ভাই বলি বয়স তো ভোলা মহেশের সেজে বসে রয়েছো, এদিকে তোমার এই হামা শুধু চুরি করে নিয়ে পালাচ্ছে, বলে সে খেয়াল রেখেছো? কি বললো ভয়ঙ্করী? ওই অন্ধকার ভূতাতে যার জন্ম সেই প্রভাত চুরি করে পালাচ্ছে। মিথ্যে বাবা, এসব মিথ্যে। না, মিথ্যে নয়। শোনো বাবা, তোমার বড় ছেলে ওই প্রভাত সিন্ধুক থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে ওই বাক্সে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিল। মা ধরে ফেলেছে। না না বাবা, না, তুমি তুমি বিশ্বাস করো, আমি কোনো কিছু চুরি করিনি বাবা। আমি শুধু তোমার কেউ তোর শিক্ষা হয় না, তোর জন্য আজ আমাকে এও শুনতে হলো। এত লোকের মরণ হয়, তোর হয় না কেন? ওই বাক্সটা দিয়ে দেব। না, আমি বাক্স কাউকে দেবো না। তুমি তোমার ওই নিজের সন্তানদের যতখানি ভালোবাসো, তার সামান্যটুকু যদি দাদাকে ভালোবাসতে, তাহলে বোধহয় দাদা এভাবে শেষ হয়ে যেত না। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী মা। আমাদের বড় ভুল হয়ে গেছে। ভুল নয় ভয়ঙ্করী, ভুল নয়। ওই চোর যখন বামার সমেত হাতে নাতে ধরা পড়েছে, ওকে তুমি এমন শাস্তি দাও যা দেখে জগতের কোন সন্তান যেন ভুল করো তার সৎমাকে নিজের গর্ভধারিণী মায়ের আসনে বসিয়ে পুজো না করে। মানে ছলো না বাবু মশাইরা, বাবু মশাইরা, আমি আবার গো বাবু কাশু কামানো, আমি ভালো করে কথা বলতে পারি না, তবু জানতে আমার বড় ইচ্ছা করে গো। করবে না ধরলে সন্তান বুঝি সন্তান হয় না, সব তো মা বুঝি মা হয় না। বলো বেলা শূন্য করে ডাকবে যখন খোকা বলি, আমি তখন বলবো মাগো আমি তোমার সেই খোকা নই গো মা, আমি তোমার সেই খোকা নই। কাকে প্রশ্ন করছিস রে প্রভা, কাকে তুই প্রশ্ন করছিস? ওরে তোর প্রশ্নের উত্তর এই সংসারে কেউ দিতে পারবে না রে, কেউ দিতে পারবে না। মা তুমি? আমি অনেকক্ষণ আগে এসেছি, দূর থেকে তোদের মা ও ছেলের কীর্তিকলাপ দেখে লজ্জায় আমি বাড়ির ভিতর ঢুকতে পারিনি। একটা অবলা অবধ ছেলে তার মায়ের ছবিটাকে বুকে জড়িয়ে ধরে একটু মাতৃস্নেহে নিজেকে ভুলিয়ে রাখতে চেয়েছিল, এটাও তোর সহ্য হলো না? তোকে দিদি বলে ভাবতে আজ আমার লজ্জা হচ্ছে। শকুনি মামা এসে গেছে, শকুনি মামা এসে গেছে। কি বলে আবার একটা নতুন কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। কি বলে দাদা? আরে
ছেলেটা বোধহয় আমার অসুস্থ হয়ে পড়লো। আরে হবেই তো জামাইবাবু, আমার এই গুণবতী দিদি আর কোনো তোর ভাব নেই যে ছেলেটার জীবনটাকে একেবারে নষ্ট করে দিল। আমরা হ্যাঁ তোমরা সুদীপ, মাগো, তুমি তোমার এই নিজের সন্তানদের যতখানি ভালোবাসো, তার সামান্য তুমি যদি দাদাকে ভালোবাসতে, তাহলে বোধহয় দাদা এভাবে শেষ হয়ে যেত না। দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী মা, শুধু তুমি তুমি তুমি। ছি দিদি, নিজের পেটের সন্তানের মুখে ধিক্কার শুনো, এখন তোর মনুষ্যত্বটা ঘুমিয়ে থাকবে? একটি বারের জন্য কি তুই প্রভাতের মা ডাকে সাড়া দিবি না? কাকে তুমি ও কথা বলছো কইলা? ওর মধ্যে যদি মাতৃত্বেরই কোনো মাত্র থাকতো, তাহলে কি আজ আমার সংসারটা এমন হাহাকারে নির্দিষ্ট হতো? অথচ আমার প্রভাতের 5 বছর বয়সে যখন ওর মা মারা যায়, তখনও পর্যন্ত ছেলেটা আমার সুস্থ স্বাভাবিক ছিল। কিন্তু এই ভয়ঙ্কর এই সংসারে আসার পর থেকেই কোথা দিয়ে যে কি হয়ে গেল, প্রভাত আমার বোধ বুদ্ধিহীন জড়াবরতের মতো। ওর জন্য আপনি ভাববেন না জামাইবাবু, আবার আমি নতুন করে ট্রিটমেন্ট শুরু করব। তাই করো কৈলাস, তুমি তাই করো। যেমন করে হোক আমার এই ছেলেটাকে সুস্থ করে ওকে তুমি আবার আগের জীবনে ফিরিয়ে দাও ভাই, আগের জীবনে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দেব দেব জামাইবাবু, দেব দেব দেব, কি বলি কৈলাস? নিশ্চয়ই ফিরিয়ে দেব। কি বলি কৈলাস? নিজের ভাই হয়ে তো দিদির জীবনে এত বড় সর্বনাশ দেখালি? আরে তোর সর্বনাশ নয় রে দিদি, তোর সর্বনাশ নয়, আরে সর্বনাশ হবে তোর এই পথের কাঁটাটা। এই জামাইবাবুর কৈলাসের কাছে, এই জামাইবাবুর আদরে প্রভা হবে একটা জীবন্ত লাশ। তার মানে এতক্ষণ তুমি? আরে নাটক করছিলাম রে বাবা, নাটক। তোর বাবার সামনে এমন সততার বলে না উড়ালি কি এত সহজেই ওই প্রভাত ছোড়াটা ট্রিটমেন্টের ভারটা আমার উপর ছেড়ে দিত? হ্যাঁ সত্যি সত্যি ভাই, যে ডাক্তার না হয়ে তোর অভিনেতা হওয়াই ভালো ছিল। আমি বলাবো, আমি তো তোর কথাটা সত্যি ভেবে না একেবারে কেঁদে বলেছিলাম। আর তোকে আমি কাঁদতে দেব না রে দিদি, আর তোকে আমি কাঁদতে দেব না। আরে জামাইবাবু ভুল করে তার সম্পত্তির অর্ধেক অংশ ওই বড় ছেলের নামে লিখে দিল, আবার আমি কায়দা করি সেই সম্পত্তিটাকে তোর হাতের মুঠো এনে দেব। হ্যাঁ কি কি এটা কি বের করছো? আরে তোকে সুস্থ স্বাভাবিক করার ওষুধ রে বাবা, এই ইনজেকশনটা। তারপর তো সমস্ত জ্বালা একেবারে জুড়িয়ে যাবে। নে বাবা নে, ভালোভাবে দিয়ে নে। আয় ভোলা মন কয় কি? আয় বাবা, তোর কোনো ভয় নেই, একেবারে সুস্থ দিবি। নে ভালো করে বসে খা। তারপর আমরা তোর বিয়ে দেব, তুই লক্ষ্মী প্রতিবার মতো বউ নিয়ে আসবি, কেমন মিষ্টি সুরে সায় বাজবে, আর সেই সানায়ের সঙ্গে সুর মিলে তুই গান গাইবি ভাবনে, তুই গান গাইবি। তাতে ওর এক্সাইটমেন্ট বেড়ে যাবে, নাক পাওয়ার সমন্ত গতিতে চলবে, যে তার হৃদয়িক গান থাকবে না, জীবন মরণ তুচ্ছ করে কামনা বাসনা চাওয়া পাওয়া চরিতার্থ করতে চলে যাবে। আর তখনই হয় পুলিশের গুলি কিংবা অন্য কোনো বেমাক্কা ফাঁদে জড়িয়ে পড়ে সারা জীবনের মতো রাষ্ট্রের
পিস্তলটার ছুটি হয়ে যাবে। তাহলে কি ওর হাতে একটা পিস্তল তুলে দেবো মামা? আমার পকেটেই রয়েছে, যদিও খেলনা পিস্তল। আরে ভোলা বোন কয় কি, আরে দাও এক্ষুনি তুলে দাও পিস্তলটা রে, পিস্তল। এবার তোর বাইরে তুমি যতই হাসি খুশির ভান করো না কেন রজনী, তোমার অন্তরে কিন্তু চিন্তার ঢেউ একেবারে উপচে পড়ছে। তা উঠবে না। সেই কোন সন্ধ্যে থেকে বেচারি রজনী ওই প্রিয়তমা সূর্যদেবের দর্শন প্রতীক্ষা একেবারে মগ্ন হয়ে বসে আছে। সত্যি ভুল বললে, প্রিয়তম সূর্যদেবের দর্শন প্রতীক্ষা মগ্ন নয়, প্রিয়তম সূর্যদেবকে দর্শন দেওয়ার প্রতীক্ষা মগ্ন। নিশ্চয়ই নিশ্চয়ই, এত রূপ এত সাজ শুধুমাত্র তোর সে প্রাণের শরীরের জন্য। এই সাজ তো তখনই সার্থক হবে যখন তিনি এসে ওর ওই লাল চালির আড়ালে লুকিয়ে রাখা লজ্জাবতী রূপের জ্যোৎস্নায় উজ্জ্বল হয়ে ওর চোখে চোখ রেখে বলবেন, তোমার ওই চোখের ফাঁকায় আমাকে কাজল লতার কালি করো, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের ফাঁকায় আমাকে কাজল লতার কালি করো। ও চোখে কত মধু কেন যে শুধু শুধু, ও চোখে কত মধু কেন যে শুধু শুধু, আমাকে তোমার চোখের বালি করো, রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি করো, আমাকে কাজল লতার কালি রজনী ও সজনী দিন রজনী কাটে না, ফুলটা করে মন থাকে দেরি যেন করে না। রজনী ও সজনী দিন রজনী কাটে না, ফুলটা করে মন থাকে দেরি যেন করে না। মন থাকে দেরি যেন করে না, ফুলটা করে মন থাকে দেরি যেন করে না। ভাবতে হবে না, ভাবতে হবে না, তোমার বয়ে গেছে বয়ে গেছে, তার ডাকে সারা দিতে বয়ে গেছে। তোমার রাধা আর যে কামার, এই যে দাদা কিছু মনে করবেন না, মানে আজকাল কুমাররা বিয়ের পরে কামার হয়ে যায়, মানে বউকে নিয়ে গিয়ে বিয়ে হলো কুমারী, তাই কুমাররা সব হয় যে কামার। আরে ঘুরবো না তার পিছে পিছে বয়ে গেছে, তার কথা ভাবলি আমার বয়ে গেছে, তার কথা ভাবলি আমার বয়ে গেছে। এই যে বাবা সরকার লগ্ন যে হয়ে যাচ্ছে, বর এখন আসছে না কেন? হ্যাঁ সত্যি তো, এত দেরি হতো কথা না। আরে বাবা তোমরা অযথাই চিন্তা করছো, বর হয়তো এক্ষুনি। কি ব্যাপার রজত, রাত বাজনা তো শেষ লাগলো, অথচ ঘড়ির কাঁটাটা বারবার ঘর ছুঁই ছুঁ করছে। আরে বর আসছে না কেন? আসবে না বাবা, আসবে না, বর আর আসবে না। আসবে না রজত, তবে কোন আপনের বাকি 10,000 টাকার জন্যে? টাকা নয় সাগরদা, টাকা নয়, এক নির্মম পথ দুর্ঘটনায় বর মারা গেল। টাকা
বলছি ভাই, তুমি শুধু একবার বলো, একটু আগে তুমি যা বলেছো তা সম্পূর্ণ মিথ্যে। বলো বলো রাজু, এই রজনী বোনের মুখখানার দিয়ে যে অন্তত একটিবার বলো, যা বলেছো সব মিথ্যে। নিয়তির বিধানকে অস্বীকার করার স্পর্ধা কারণ এই সাগরদা, তাই তো আমি আমার মুখ ভরা দীর্ঘশ্বাসকে চেপে রেখে বলতে বাধ্য হচ্ছি, যা ঘটেছে তা সবই সত্যি সত্যি। রাজনী, আমি কোথায়? রাজনী, ভেতরে চল। ভেতরে? এ কি বাবা, তোমার চোখে তো জল কেন? সাগর, শান্তনু বাবু, সত্যি তোমরা সবাই নিরুভে দাঁড়িয়ে আছো কেন? তবে কি আমার নবজীবনের আগে বধূনের আগে বিসর্জন হয়ে গেছে। তবে আর কি? নিভিয়ে গৌরবীর আলোক মেলা, মুছে ফেলো অভিশপ্ত বসন, আর কনিষ্ঠান ছুঁড়ে ফেলে আমাকে লগ্ন হস্তা চিরদিনের মতো সাজিয়ে। রাজনী, আমি তোকে লগ্ন হস্তা হতে দেবো না রে মা। আমি রাতের মধ্যে যেমন করে হোক তোকে পাত্রস্থ করে তোর জীবনে আমি আমার হাসি। ঠিকই বলেছেন কাকা বাবু, ঠিকই বলেছেন। নির্দিষ্ট লগ্নে না হলেও আজ রাতের মধ্যে যদি কোনো পাত্রের সন্ধান করে রজনীর বিয়ে দেওয়া যায়, তাহলে তো রজনীর জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে না কাকা বাবু। কিন্তু এত রাত্রে কোথায় পাবে পাত্রের সন্ধান? আর কে বলবেন দিদিকে বিয়ে করতে রাজি হবে? সে প্রশ্ন এখন অর্থহীন রাজা। বাবা শান্তনু, বাবা বাবা সাগর, যেখান থেকে পারো যেমন করে পারো একটা ছোট্ট অযোগ্য পাত্রের সন্ধান করো। আমি তার হাতে রজনী বাগে তুলে দিয়ে লগ্ন অবস্থার কুণ্ড থেকে মুক্তি দিতে চাই। যোগ্য অযোগ্য বলছেন কেন কাকা বাবু? যোগ্য পাত্র তো আমাদের মাঝেই রয়েছে, আমাদের মাঝে। তুমি কার কথা বলছো সাগরদা? তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে রজনীকে শান্তনুর হাতে। না সাগরদা, না, এ হয় না, এ হতে পারে না। কেন হতে পারে শান্তনু? এমন নিরুপায় পরিস্থিতিতে একজন বিপন্ন নারীর জীবন রক্ষা করা কি তোমার কর্তব্য নয়? আমি যে আরেক কর্তব্যের জালে বন্দী সাগরদা, তাই তো আমি একজনের জীবন রক্ষা করতে গিয়ে আরেকজনের জীবনে আমি অন্ধকার নেমে আনতে পারবো না। তার মানে আপনারা আমি ক্ষমা করবেন। আমি সতীকে ভালোবাসি, আর সেই ভালোবাসার মর্যাদা রক্ষায় আমি বাধ্য হয়ে আপনাদের প্রস্তাব আমি ফিরিয়ে দিই। একজন নারীর জীবন রক্ষার চেয়ে নিজের ভালোবাসার মর্যাদা রক্ষা যার কাছে বড় হয়, তাকে পুরুষ বলে ভাবতেও আজ আমার ঘৃণা করছে। তোমার ত্যাগ, সংযম আর সাহসে মুক্ত হয়ে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু আজ তুমি যে অসংযম আর বিরুতার পরিচয় দিলে, এরপরও তোমাকে ভালোবাসি কথাটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, সত্যি যদি তোমার প্রেম নিষ্কাম হয়, তাহলে আমার প্রতি তোমার ভালোবাসার মর্যাদা রক্ষাকে উপেক্ষা করে তোমার মনসত্ব মর্যাদা রক্ষায় আমার এই অসহায় বান্ধবীকে তুমি গ্রহণ করো। বেশ, তবে তাই হোক সতী। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা সেই চন্দ্র সূর্যের মতো সত্য, তা প্রমাণ করতে আমি আমার স্বর্গীয় ভালোবাসার উপমৃত্যু ঘটিয়ে আমি আমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় তোমার বান্ধবী রজনীকে আমি আমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ। দোহাই দিদি, দোহাই, আর এমন করিস না দিদি। নারী রাজক না, এই কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয় রে মা? কেন সম্ভব নয়? দুটো জীবনকে কাঁদিয়ে একটা জীবন কখনো সুখী হতে পারে না বাবা। আমি লগ্ন হস্তা হলে শুধু আমি রজনী একাই কাঁদবি, কিন্তু শান্তনু বাবু
আমাকে গ্রহণ করলে সতী শান্তনু সবাই হাহাকার করে কেঁদে বেড়াবে। না নারী রজনী আমার প্রেমকে বলিনি, যদি তোর জীবনে মধুনের বাজনা বাজে তাহলে আমার চিঠি সুখ বোধ হয় এই পৃথিবীতে আর কেউ হবে না রে রজনী। রজনী তুমি আমাদের সম্মতি দাও। কথা দেবা তুই আমায় কথা দে বাবা। শান্তনু তাকে তুই গ্রহণ কর দিদি। না কারো চোখের জলের বিনিময়ে আমি আমার জীবনের সুখের সাহায্য বাড়াতে পারবো না। কারো স্বার্থকে খুন করে গোটা মোটা নবজীবনের সূর্যোদয়। তাই তো এই নিষ্ঠুর পৃথিবীকে বিজয়ী স্বাগত জানি তোমাদের রজনী চিরদিনের মতো থাকতে চলল অভিশপ্ত এখন যাবে না। আমার না মানে যেখান থেকে পালাবার চেষ্টা করবে এই পিস্তলের গুলি দিয়ে তার মাথার গুলিটা উড়িয়ে দেবো। আকাশ থেকে ঠিক পড়া একটা ধূমকেতু। আমি এক জ্বলন্ত বিশ্ববিহাস ভূতের মতো বয়ে যাচ্ছে আমার ফুটন্ত লাভাস্রোত। দাও দাও করে জ্বলছে খিদের আগুন। ওই ওই কার কাছে কি আছে আমায় দিয়ে দাও, দিয়ে দাও। এই মুহূর্তে কিছু নেই, কিন্তু আমার কাছে আছে। আপনি কি পারবেন সে সম্পদ গ্রহণ করতে? নিশ্চয় নিশ্চয় পারবো, নিশ্চয় পারবো। আমার পাওনা আদায় করতেই তো আমি এখানে এসেছি। তাহলে নিন, গ্রহণ করি চরম লজ্জার হাত থেকে আপনি আমায় মুক্তি দিন। কি করলি এই মালা নিয়ে আমি কি করবো? আসলে আসলে আমি যে কি চাই আমি তো নিজে জানি না। এই তোমার এই মালা তুমি আবার নিয়ে নাও। ওকে তোমরা কি মেরো না, ও যে এখন আমার ইহকাল পরকালের দেবতা। যে মানুষটা সাক্ষাৎ দেবদূতের মতো উদয় হয়ে আমাকে লগ্নভ্রষ্টের হাত থেকে মুক্তি দিয়েছেন, তিনি অসুস্থ পাগল যাই হন না কেন, তিনি যে আমার পূজনীয় স্বামী। দিদি এ তুই কি করলি দিদি? কমছে কমছে পেটের লাফা সুতের জ্বালাটা আমার একটু একটু করে কমে যাচ্ছে। তাই আসামি থেকে এই আসামি থেকে আমি এবার স্বামী হয়ে গেলাম। এই তো তোমরা এমন করছো কেন গো? এই চেয়ে চেয়ে দেখো, আমার দিকে তোমরা চেয়ে দেখো, আমি কিন্তু শান্ত হয়ে গেছি। আসলে আসলে ওই ইঞ্জেকশনটা দিই না, আমার বড় ভয় করছে গো। আমি আমি বড় পালাই, আমি পালাই। দাঁড়াও, কে তুমি? হতাশার অন্ধকার হতে এক সততার উজ্জ্বল প্রভাত। তবে আমার বাবা, আমার মা, আমার মেজো ভাই ওরা জানো আমাকে ঠিক চিনতে পারেনি গো। ওরা আমাকে কি বলে জানো? কি বলে? কি বলে? কি বলে? যা ভুলে গেছে, ভুলে গেছে। এটা পাগলামো করার জায়গা নয়। তুমি কি জানো আজ তুমি কত বড় অন্যায় করলে? আমার তোমরা মানবে বুঝি না গো? না তোমরা আমাকে মেরো না। চেয়ে দেখো, আমার মেজো ভাই, আমার ছোট ভাই আমার মেরে মেরো না। আমার পিঠে কালসিটে বসিয়ে দিয়েছে। দেখুন 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 আমার তোমরা কেউ মেরো না গো, কেউ মেরো না। না না, কোনো ভয় নেই তোমার, এখানে কেউ তোমায় মারবে না। কথা শুন দিদি, কথা শুন। পাগলের পাগলামির মাঝে এভাবে তুই নিজেকে বলি দিস না।
মুহূর্তের বিহলতা ভুলে শান্তনুকে তুই গ্রহণ করো রজনী। আমাকে আপনার বিচারি হতে বলছেন? মালা বদল যখন হয়ে গেছে, ওই আমার আজ থেকে জীবন মরণের সঙ্গী। আপনারা আমাদের বিয়ে আয়োজন করুন। তাই হোক রে মা, তুই নিজেই যখন তোর জীবন সঙ্গীনে বেঁচে দিয়েছিস, আর আমি বাধা দেবো না রে মা, আমি আর বাধা করে দেব না। এই পাগলের হাতে আমি তোকে সম্প্রদান দেখলেন ওটা আমি রাতেই রজনীগন্ধা ছবির একটি দৃশ্য। আর এর পরের দৃশ্যে দেখুন, যতক্ষণে রেড সিগন্যাল থাকবে ততক্ষণ অ্যাক্টিং, ড্যান্সিং, টকিং টোটাল স্টপ থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি বুঝি ডাইরেক্টর সাহেব, তাই? ইয়েস, আই এম ডাইরেক্টর মিস্টার ববলা মিত্তির। ওই ববলার বউ আর মিত্তিরের মি, ছোটে বমি। আরে দেখো কান, আরে আরে আপনি বড় কাকা তুলছেন কেন? আরে আপনি কি অসুস্থ? না না, ওই মানে মানে ইয়ে ওই না না, ব্যস্ত হবে না, আমি সুস্থই আছি, আমি সুস্থই আছি। আসলে আপনার এই সব নামটা শুনে আমার গাটা যেন কেমন গুলিয়ে গেল। আরে আমার মতো জেনারেল ডাইরেক্টরের নাম শুনে আরে ভয়ে অনেক হিরো হিরোইনদের অনেক গা গলিয়ে যায়। বাই দা বাই, আপনাকে তো আজ ফ্লোরে প্রথম দেখছি মনে হচ্ছে। তা আপনি কে? আমি ফিল্মের নায়িকা। হোয়াট? আমার নাম মিস চায়না চাঙ্কি। দেখো কাণ্ড, দেখো ম্যাডাম, ওই আপনার ওই স্কিন টেস্ট না নিয়ে আমি কিন্তু এক্ষুনি কিছু বলতে পারবো। ও কি স্যার? এক্ষুনি তাহলে আমার স্কিনটা টেস্ট করুন। এক মিনিট। গ্রিন সিগন্যাল পেলে স্টপ। ডু ইউ ফলো মি? ইয়েস স্যার। মনে করুন নায়িকার মধ্যে একটা মান অভিমানের পালা চলছে। দীর্ঘদিন দুজন আর দেখা সাক্ষাৎ নেই, দুজনের বিরহে অথচ লজ্জায় সংকোচে কেউ কারো সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। মানে এইরকম যখন অবস্থা, ওই বিরোহিনী নায়িকা আর বিরহ যন্ত্রণা সইতে পারছে না। তাই একদিন উনি করুণ সুরে গাইছেন, বারান্দায় রোদ্দুর, আমি আরাম কি দাঁড়াই বসে, বারান্দায়
তাহলে আপনার ডিসচার্জ লেটার তো দিয়ে যান মিস্টার মিত্র। এটা আপনি কি বলছেন স্যার? ডিজিটাল লেটার মানে ডাইরেক্টর কি? আমি এই ছবি প্রডিউসার, প্রয়োজন হলে আমি ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, আই মিন অল পার্সেন্টকে আমি ছাঁটাই করে দিতে পারি, কিন্তু এই চায়না চাঙ্কুকে কোনোদিন ছাঁটাই করতে পারবো না। আরে দেখো কান্দু, আরে আমি কি ম্যাডামকে সত্যি সত্যি কথাটা বললাম নাকি? আরে আরে ওনার একটু খোঁচা মেরে প্রপার অ্যাক্টিংটা বের করার চেষ্টা করেছিলাম আর কি। তা ওনার অ্যাক্টিং আপনার পছন্দ হয়েছে? শুধু অ্যাক্টিং কি বলছেন স্যার? আরে ওনাকে তো আমার দারুণ পছন্দ হয়েছে। ম্যাডাম তো একটা জিনিয়াস, মানে এর মধ্যে একটা পদ্মের প্রতিভা ফুটে রয়েছে, শুধু ওই খামচে মেরে মধুটা তুলে নিতে পারলে। ভাই তো ভাই, আর একজন হিরোইন কি করবেন স্যার? মিস দিনা তো আমাদের কন্ট্রাক্ট ফেল করেছে, মানে আমাদের কন্ডিশনে কাজ করতে অস্বীকার করছে। আরে শালা, আপনি একটা পাস আস্ত পাঠা। ঠিক বলেছেন স্যার। নবাগতা যারা ফিল্মে অভিনয় করার জন্য ছুটে আসে, তারা কিন্তু অনেক স্বপ্ন বুকে নিয়ে ছুটে আসে মিস্টার মিত্র। আর তাদের সেই সুন্দর স্বপ্নের গোপন কক্ষ তবে একটা ক্ষত এঁকে দেওয়া যায় না, তাহলে আজীবন ওরা আপনার শর্ত অনুযায়ী ওরা কাজ করে যাবে। কথাটা ঠিক বুঝলাম না স্যার। আরে এই জন্যই তো বলছি আপনি একটি আস্ত পাঠা। যাকে আপনি আমার পেপার এড ছাড়ুন। ওকে স্যার, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। সুন্দর এন্টারপ্রাইজের ধর্মমূলক বাংলা ছবির জন্য নবাগতা সুশ্রী তন্নি অবিবাহিত অভিনেত্রীর প্রয়োজন। 15 থেকে 25 বছরের নৃত্য গীতে অভিজ্ঞ অবিবাহিত যুবতীরা অতি সত্বর যোগাযোগ করুন। আরো সংবাদপত্রের মাধ্যমে যখন বিজ্ঞাপনটা দিকে ছড়িয়ে পড়বে, তখন ওভাবে জর্জরিত বহু সংসারের সুন্দরী শিক্ষিত যুবতীরা ইন্টারভিউর জন্য লাইন লাগাবে সারা আমার অফিসে। আর তাদের নিয়ে আমি নেব এক অভিনব ইন্টারভিউ, নেব তাদের যৌবনের স্কিন টেস্ট। আর সেই টেস্টে পাস করলে আমার মতো তাদেরকেও ফিল্মে অভিনয় করার সুযোগ দেবে, তাই না বস? হ্যাঁ দেবো, কিন্তু তোমাকে আমার এই তিলমহলের মসনদে যতটা জায়গা দিয়েছি সেখানে যে কেউ কোনোদিন পৌঁছাতে পারবে না ডার্লিং। জানি না আমি আপনার এত সেবা করতে পারবো কিনা। আমার যৌবন কতখানি ভোলাতে পারবে আপনার ভালোবাসার খিদে। কিন্তু আমি কথা দিচ্ছি ডার্লিং, আমি আজীবন আপনাকে দেবতা রূপে পুজো করব। আর মৃত্যু আমার যৌবনকে নৈবেদ্য সাজিয়ে আপনাকে নিবেদন করব। ভালোবাসার নিবেদন, সেই ভালোবাসার পারিজা। মাত্র একটা টোপে কুপকথ হয়ে মেয়েটা ঝাঁপের উঠে এলো। এমনি অনেক চাইনা ময়না সাহানাদের আমি লোভের টোপ ফেলে আমার কামনার বর্ষিতে গেথে গেথে খেলাবো। আর ওরা খেলতে খেলতে যখন এক সময় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সারা একেবারে নেপিয়ে পড়বে, তখন আমার তৃপ্তির হুইলটা একটু একটু গুটিয়ে আমি ওদের একেবারে টেনে তুলে একেবারে আমি পার্সেল করে দিব বাগদাদ, সৌদি আরব, নয়তো বসরা। मुझे बचाइए साहब, पुलिस के हाथ से मेरा जान बचाइए। আর কোথা থেকে রক্তারক্তি অবস্থা তুমি এখানে এসেছো? अभी सब कुछ बोलबे साहब, पहले मेरा जान बचाइए। এই কে আছিস? বাইরে দরজা বন্ধ করে দে। पुलिस अंदर में আসবে না তো সাহেব। আচ্ছা পুলিশ তো দূরের কথা, একটা মাছি মশা পর্যন্ত এখানে আসতে পারবে না। কিন্তু আমার নলেজে এটা কিছুতে আসছে না যে তুই শালা ভেতরে ঢুকলে কিভাবে। माफ करना साहब, आपका आदमी मुझे रोकने का कोशिश করেছিল, लेकिन আমি জবরদস্ত। তোমার নামটা কি? रुस्तम। পুলিশ তোমাকে তাড়া করছিল কেন? एक शैतान को हम खत्म कर दीजिए साहब। হ্যাঁ, সে তোমার অ্যাটিটিউড দেখে আমি বুঝতে পারছি তুমি একজনকে খতম করেছো, কিন্তু তুমি খতমটা করলে কেন?
बदला लेते। हाँ साहब, इस दुनिया में मेरा बहन को बिना और कोई छिलो ना, ठिकादारी काम करे हम लोग का जिंदगी गुजराल करता। लेकिन साला वो सुपरवाइजर छिलो बहुत हरामी आदमी, मेरा बहन के ऊपर बुरा नजर लगा तो उल्टा सीधा बात बोले डोर भी दिखा तो एक रोज साला हमारे बहन को जबरदस्त उठाए ले गलो। बहन को भी बहुत पता लगे जी साहब, लेकिन कहीं इसको पता नहीं मिला, कहीं नहीं। लेकिन अब वो साला कुत्ते के साथ अचानक मेरा मुलाकात हो गया और मुलाकात होने के वो कामिला को मैं खून कर दिया। अरे रुस्तम तुम्हें अब बोलिए साहब, जो साला मेरा बहन का जिंदगी बर्बाद कर लो वो साला मुझसे जिंदगी गुजराल करबे और हम ही रहते जिंदगी भगवान के पास नालिश करबे। नहीं साहब, नहीं। রুস্তম, তুমি কাজটা হয়তো ঠিকই করেছো, কিন্তু পুলিশ তো তোমায় ছাড়বে না রুস্তম। পুলিশ? আরে যেতে হবে, আমার কিছু নেই, আমি তোমাকে বাঁচাবো আর সেই সঙ্গে তোমাকে দেবো একটা চাকরি। क्या बोला साहब? एक खूनी आसामी को अपनी नौकरी दे? হ্যাঁ দেবো। পুলিশের চোখে ধুলো দিতে তোমাকে আমি রুস্তম থেকে বানাবো রজ্জাক। খুশিতে দিলটা আমার ভরে উঠছে সাহেব, ফের নতুন করে জিনে কাজ চাচ্ছে। লেকিন সাহেব, আমাকে কোন কাম করতে হবে? প্রথমেই তোমার ওই হাতের ভোজালিতে বসিয়ে দিতে হবে তোমার বিবেকের উপর, তারপর বিবেক মনুষ্যত্বকে খুন করে ওই অন্ধকার জগতের ডন সেজে ওই কালো বাজার থেকে তোমাকে তুলে আনতে হবে মুঠো মুঠো কালো টাকা। नहीं साहब नहीं, वो काला धंधा मुझसे नहीं होगा, जीना है तो इज्जत से जीऊंगा। ইজ্জত? আরে মূর্খ রুস্তম, তুমি সারা শিয়ালের তাড়া খেয়ে সিংহের দরজায় এসে পৌঁছে গেছো, তোমার এবার বাঁচার পথ নেই। नहीं साहब नहीं। বলো বলো কি চাও? রুস্তমের অকাল মরণ নাকি রজ্জাকের বিলাসবহুল জীবন? বলো বলো কি চাও?